শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। দশম শ্রেণীর গণিত বিষয়ের 13.2 এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই টপিকস শেষে তোমরা গুণোত্তর ধারার সাধারণ পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে। আমরা এই সমান্তর ধারা যখন পড়েছি তখন সমান্তর ধারার অর্থাৎ ধারা যখন পড়েছি, ধারা দিয়ে শুরু করেছিলাম, তখন এই গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা কি ব্যাখ্যা করেছিলাম। আজকে যেহেতু আমরা শুধু গুণোত্তর ধারার নিয়ে আলোচনা করব, তো গুণোত্তর ধারাটা আবার আমরা একটু রিভিউ করি যে গুণোত্তর ধারা হলো যদি কোনো ধারার পাশাপাশি দুটি পদের ভাগফল সর্বদা সমান থাকে। যেমন এখানে 2, এখানে আছে 4, এরপরে 8, এরপরে 16, এটা একটা ধারা লিখলাম আমি। তো দেখো এখানে যদি 4কে 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 আসে, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলাম। তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ দাও তাহলে 8/4 2 আসে। আবার চতুর্থ পদকে যদি তৃতীয় পদ দিয়ে ভাগ দাও 16/8 2 আসতেছে, অর্থাৎ ভাগফল সর্বদা কি থাকছে? একই থাকছে। তো আমরা এই ধরনের ধারাকে বলেছি গুণোত্তর ধারা। তো যে কোনো একটা নির্দিষ্ট ধ্রুবকের গুণের উত্তর হয় পরবর্তী পদ, এই জন্য আমরা এইভাবে নামকরণ করি যে গুণোত্তর ধারা। আসলে সেক্ষেত্রে অনুপদটা সমান থাকে এবং দেখা যায় যে ভাগফল হয় সর্বদা একটা ধ্রুবক সংখ্যা। তো আমাদের এই ধারার যে প্রথম পদ, সেই প্রথম পদটাকে যদি আমরা প্রথম পদ এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আর এই যে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে ভাগফলটা আসে, অর্থাৎ পাশাপাশি দুইটা পদের যে অনুপাত, এই অনুপাতটা যে একটা ধ্রুব সংখ্যা আসে সেটাকে আমরা বলি সাধারণ অনুপাত। তাহলে এখানে 2 হলো সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা যেহেতু রেশিও, এই জন্য রেশিও থেকে আমরা এই সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করব। সাধারণ অনুপাত ইকুয়ালস টু আর। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ পেয়েছি এ, সাধারণ অনুপাত পেয়েছি আমরা আর। যদি পদ সংখ্যা n হয় তাহলে আমরা মোট কয়টা পদ আছে সেই পদ সংখ্যা ইকুয়ালস টু n। তাহলে সেক্ষেত্রে আমরা এই ধারাটা গঠন করব যে ধারাটা কেমন হয়। দেখো আমি যদি এটাকে একটু বিশ্লেষণ করি যে এটার পদগুলোকে একটু ভেঙে দেখাই যে তোমাদের কিভাবে এটাকে লেখা যায়। যেখানে প্রথম পদ হলো 2, দ্বিতীয় পদ হলো 4, তৃতীয় পদ হলো 8, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে এটা হলো 1 × 2, আচ্ছা এখানে হলো এটাকে লেখা যায় 2⁴, এটাকে লেখা যায় 2², এটাকে লেখা যায় 2³ তাহলে দেখো তৃতীয় পদে আছে 3, দ্বিতীয় পদে আছে পাওয়ার হলো 2, আর প্রথম পদে আছে 1। তো আমরা এইখানে যে কোনো পদ যদি ধরি যে এই অনুযায়ী, তাহলে প্রথম পদ হলো প্রথম পদ ইকুয়ালস টু এ, দ্বিতীয় পদ হবে কি? দ্বিতীয় পদে আমরা যেহেতু এখানে সাধারণত ধরেছি ডি, তাহলে দ্বিতীয় পদে আমাদের এটা কি হবে যে এইটার সাথে এই পদ থেকে আমরা প্রথম পদকে 2 দ্বারা গুণ করে দ্বিতীয় পদ পাচ্ছি 2 × 2। আচ্ছা এরপরে এইটার সাথে আরও 2 গুণ করে 2 × 2 × 2, এটাকে আরও 2 গুণ করে আমরা তৃতীয় পদ পাচ্ছি। তাহলে আমাদের এখানে দ্বিতীয় পদ পাওয়ার জন্য কী করতে হবে? এটাকে আর দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাহলে a × r। তৃতীয় পদ যদি আমি লিখি, তৃতীয় পদে কি আসবে?
এ ইন্টু আর ইন্টু আর। তাইলে চতুর্থ পদ যদি পাই আমরা পেতে চাই, তাহলে কী আসবে? চতুর্থ পদ আসবে এ ইন্টু আর ইন্টু আর ইন্টু আর। তাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এটা হলো এ, এটা হলো এ আর টু দি পাওয়ার 0 লেখা যায় এটাকে, কোনো আর যেহেতু এখানে নাই, তাহলে এ আর টু দি পাওয়ার 0। এখানে হলো এটাকে লেখা যায় এ আর টু দি পাওয়ার 1। আচ্ছা, এ আর টু দি পাওয়ার 0, এটা হলো এ আর টু দি পাওয়ার 1। এইটা হবে কি? এ আর টু দি পাওয়ার 2, অর্থাৎ এ আর স্কোয়ার। এটা হবে কি? এ আর টু দি পাওয়ার 3, মানে এ আর কিউব। তাইলে আর এর উপরে পাওয়ার 0, 1, 2, 3। একটু এইদিকে তাকাও, দেখো যে আমাদের যে আর, এই আর এর উপরে আমাদের পাওয়ার আসলো, এটা যেহেতু চতুর্থ পদ, আর এর উপরে পাওয়ার আসছে 3। তৃতীয় পদে আর এর উপরে পাওয়ার আসছে 2। দ্বিতীয় পদে আর এর উপরে পাওয়ার আসছে 1। প্রথম পদে আর এর উপরে পাওয়ার আসছে কত? 0। তো এখন আমাদের যত নাম্বার পদ আর এর উপরে পাওয়ার তার চেয়ে 1 কম আসে, যে জিনিসটা আমি তোমাদের এই এক্সাম্পলটার কথা বলছিলাম 2, 4, 8, এইভাবে এই পদটার ক্ষেত্রে দেখো, তো এইটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এখানে লেখা যায় 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 মানে প্রথম পদ, তাহলে এখানে 4 আসে। এটাকে লেখা যায় 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ যত নাম্বার পদ, তাহলে এখানে যে আমাদের ভাগফলটা যে 2 ছিল, সেই 2 এর উপরে পাওয়ার, অর্থাৎ আর এর উপরে পাওয়ার তার চেয়ে 1 কম। তাহলে দেখো যে কোনো পদে আমাদের পাওয়ার, আর এর যে পাওয়ার, সেটা ওই পদ সংখ্যার চেয়ে 1 কম হচ্ছে। এখানে চতুর্থ পদে পাওয়ার 3 আসছে। তাহলে এটাকে আমরা আরেকটু ভেঙে লিখি। তো এখানে এ আর টু দি পাওয়ার 0কে লেখা যায় 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0। এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, যা ছিল তাই লিখছি, কিন্তু আমরা একটু সাজাইছি অন্যভাবে। তাহলে এখানে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাইলে আমরা এখানে যেটা পেয়েছি যে আর এর পাওয়ারটা সবসময় পদ সংখ্যা যা তার চেয়ে 1 কম হয়। তাইলে আমরা যদি এইভাবে সামনে আগাতে থাকি, অর্থাৎ এরকম যেতে যেতে যদি 10তম পদ হয়, তাহলে কী হবে? 10 মাইনাস 1। যদি আমাদের 100তম পদ হয়, তাহলে 100 মাইনাস 1। তো এখানে আমাদের আছে হলো, ধরি আমরা nতম পদ বের করতে চাচ্ছি, তাহলে nতম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এইটাই হলো আমাদের কোনো একটা গুণোত্তর ধারার nতম পদ বা সাধারণ পদ নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্র ব্যবহার করে কোনো ধারার nতম পদটা নির্ণয় করতে পারবো। তো তোমরা সবাই সূত্রটা লিখে ফেলো, এবং আশা করি এটাও তুলে ফেলছো যে কিভাবে আসছে। তোমার এই যদি সৃজনশীলের ভিতরে এভাবে বলতে পারে যে এই গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ পদ আর, পদ সংখ্যা n হইলে এর nতম পদের সূত্রটা প্রতিষ্ঠা করতে বলতে পারে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এই প্রক্রিয়ায় এটাকে সূত্রটা প্রতিষ্ঠা করব। আচ্ছা, এরপরে দেখো আমাদের যেমন আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করেছি, অর্থাৎ নির্দিষ্ট পদের সমষ্টি নির্ণয় করতেছি, এখানেও আমাদের এই গুণোত্তর ধারার ক্ষেত্রেও নির্দিষ্ট পদ সংখ্যা যদি বলে দেওয়া থাকে, তাহলে সেই নির্দিষ্ট পদের সমষ্টি নির্ণয় করা যায়। সমষ্টিটা কী হবে? তাহলে আমরা যদি সমষ্টি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের আগে ধারার কতগুলো পদের সমষ্টি নির্ণয় করব? n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাইলে আমরা ধরেছি পদ সংখ্যা n, আর হলো, এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে এটাকে আমরা প্রথম n পদের সমষ্টি Sn ধরে নিলাম। তাইলে আমরা এই ধারাটা যে পেয়েছি, সেই অনুযায়ী যদি আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং কী হবে? Sn ইকুয়ালস টু a প্লাস এ আর টু দি পাওয়ার 1, তারপরে আসবে এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার, তাহলে এটা হবে এ আর কিউব। এভাবে আমাদের যদি সামনে আগাই, একদম শেষ যে পদটা, সেইটা কি হবে? যদি আমাদের nতম পদ হয়, আমরা ধরে নিয়েছি nতম পদ, তাহলে দ্বিতীয় পদে হয়েছে
1, তৃতীয় পদ হয়েছে 2, চতুর্থ পদ হয়েছে 3, একটু আগে দেখলাম। তাহলে আমাদের এই nতম পদ কী হবে? a r টু দি পাওয়ার n-1। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা r দ্বারা গুণ করে দিই, এই পুরো ইকুয়েশনটাকে আমরা কি দিয়ে গুণ করে দেব? r দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি আসবে? r sn, এখানে হবে ar, এখানে হবে ar স্কোয়ার, এখানে হবে ar কিউব, এখানে হবে ar টু দি পাওয়ার 4। দেখো, তাহলে r দ্বারা যদি আমরা গুণ করে দিই এইভাবে আসবে। আর সর্বশেষ যে পদটা হবে সেটা আসো, দেখো এখানে যে এটাকে যদি তুমি r দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কি আসে? এটা ar টু দি পাওয়ার তাহলে আমি একটু দেখাই সূচকের গুণ অনুযায়ী, সূচকের যে নিয়ম ar টু দি পাওয়ার n-1 ইন্টু r, দেখো কি আসে? ar টু দি পাওয়ার n-1 প্লাস 1, এইটার যে পাওয়ারটা যোগ হয়ে যাবে তাহলে কি আসে? ar টু দি পাওয়ার n হয়ে যায়, অর্থাৎ এই 1 চলে যায়। তাহলে আমরা পাবো, শেষ পদটা পাবো ar টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা পাচ্ছি ar টু দি পাওয়ার n। আর আগের পদটা কি হচ্ছে? তাহলে এর আগের পদটা যদি লিখি সেই পদটা থাকবে ar টু দি পাওয়ার n-1। আচ্ছা, আমরা আগের পদটা এখানে আমাদের প্রয়োজন হতে পারে, সেজন্য লিখলাম। তো এখানে আমরা যে কাজ করেছি সেটা হলো r দ্বারা গুণ করে পুরো এই সমীকরণটাকে r দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা এটাকে যদি বিয়োগ করে দিই, এটাকে যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কি হয়? যে এই আমরা প্রথমে ধারা তৈরি করছি, গুণোত্তর ধারা তৈরি করছি, এবং সেই সমষ্টিটা যেহেতু এসএন আমরা শুরুতে বলে নিয়েছি, এই জন্য এটাকে এসএন ধরেছি। এরপরে পুরো গুণোত্তর ধারাটাকে আমরা আর দ্বারা গুণ দিয়েছি। তো আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, বুঝতে পেরেছো? তো এখন আমরা এটাকে যে 1 থেকে 2, এটাকে যদি আমরা 1 ধরি, এটা হলো 1 আর এটা হলো 2, তাহলে আমরা 1 থেকে 2 বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হয়? এখানে এসএন মাইনাস এখানে কি হবে? আর এসএন, অর্থাৎ এখানে আমরা এই বাম পাশে এটা পেলাম। ডান পাশে কি হয় দেখো, যে এইটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এই পদটা, এইটা কাটা যাচ্ছে, চলে যাচ্ছে এটার সাথে, এইটা চলে যাচ্ছে, আবার এইটার সাথে চলে যাচ্ছে, এরকম যে এইটা তার পরবর্তীটার ওই উপরের সমীকরণের পরবর্তীটার সাথে চলে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু এ থেকে যাচ্ছে। তো এইভাবে যেতে যেতে আমাদের যে এইটার সাথে চলে যাচ্ছে, তো আমাদের কি থাকতেছে লাস্টে? এই মাইনাস এ আর টু দি পাওয়ার এন, এই পদটা থেকে যাচ্ছে। তাহলে আমাদের এই উপরের সমীকরণ থেকে একটা পদ থেকে যায়, নিচের সমীকরণ থেকে একটা পদ থেকে যায়। তাহলে আমরা যদি এখান থেকে এস এনটা কমন নিয়ে নেই, তাহলে এখানে আসবে 1 মাইনাস আর, এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস আর। আর এইখানে যদি এ কমন নেই ডান পাশে, তাহলে থাকবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে এস এন ইকুয়ালস টু কী লেখা যায়? এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, এখানে যে আমাদের এই এসএনের সাথে যেটা গুণ আকারে ছিল সেটা এখানে ভাগ আকারে যাবে 1 মাইনাস আর। তাহলে এইটা একটা সমষ্টি নির্ণয়ের সূত্র হয়ে গেল আমাদের। কখন? যখন আর ইজ লেস দেন 1, অর্থাৎ আরটা 1-এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে আমাদের এই সমষ্টির এই সূত্রটা পেয়ে যায়। এখন আমরা যদি এইখানে এই 2 থেকে 1 বিয়োগ করতাম, তাইলে অনুরূপভাবে অনুরূপভাবে 2 হতে
1 বিয়োগ করে তোমরা দেখো যে কি পাবা, Sn ইকুয়ালস টু আসবে a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এইটা একটা আমরা সূত্র পেয়ে গেছি। তো এই দুইটা সূত্র, এই সূত্রটা কখন, যখন r ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ আরটা যখন 1-এর চেয়ে বড় তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব নিচেরটা, আর যখন আর থেকে 1 বড় অর্থাৎ আর ছোট সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। তো একই সমষ্টি নির্ণয়, দেখো সমান্তর ধারার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল না আমাদের। সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের যেটা কাজ ছিল সেটা হলো আমরা সাধারণ অন্তরের মানটা 1 থেকে বড় নাকি ছোট তার উপর ভিত্তি করে কিন্তু সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমরা এই দুইটা সূত্র কিভাবে আসলো এবং সূত্র দুইটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখো তোমাদের জন্য HW থাকবে 13.2 এর 1 থেকে এই যে সূত্রগুলো শিখলাম তার ভিতরে 17 পর্যন্ত আশা করি করতে পারবা। 1 থেকে 17 পর্যন্ত থাকবে। আর তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে তোমার বিষয়ভিত্তিক যে শিক্ষক আছে তাকে দেখাবো অবশ্যই। তো এর উপরে ধারাবাহিক মূল্যায়ন থাকবে। আর আমার এই ক্লাসগুলো তোমরা যদি পুনরায় আবার দেখতে চাও, সেক্ষেত্রে আমার ঘরে আমার স্কুল এই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, এখান থেকে দেখতে পারো। আর তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট মতামত থাকে সেটা আমাদের ইমেল করে জানাতে পারো। তো আশা করি তোমরা এই বন্ধের সময়টা কাজে লাগাবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।